থাইল্যান্ডে আমাদের চতুর্থ দিন ছিল সবচেয়ে অ্যাডভেঞ্চারাস। মাঝ সমুদ্রে লংটেল বোট রাইড থেকে শুরু করে কায়াকিং, গুহার মধ্যে হামাগুড়ি, সমুদ্রে একটা পুরো ভাসমান গ্রাম এবং সবশেষে স্ক্যামড হওয়া। এই নিয়েই রইল আমার আজকের ভিডিও। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স। আজকে আমার ট্রিপের 5th ডে। আজকে রয়েছে আমাদের জেমস বন্ড আইল্যান্ড ট্রিপ উইথ কায়াকিং। এই ট্রিপটাও আমরা ক্লু ক্যাপের থ্রু বুক করেছিলাম। ট্রিপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ক্লু ক্যাপের থ্রু কিভাবে ট্রিপ বুক করতে হয় সেটা আমি ফুকেট সিটি ট্যুরের ভিডিওতেই দেখিয়েছিলাম, সেজন্য আর ডিটেলসে বলছি না। তো যেই এজেন্সির থ্রু আমরা আজকে এই ট্রিপটা করব, তারা গতকালই আমাদেরকে জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে যে আজকে 8:30 নাগাদ ওরা হোটেল লবি থেকে আমাদের পিক করবে। এখন বাজে সকাল 8টা, আমরা একদম রেডি হয়ে গেছি। তো এখন আমরা হোটেল লবিতে গিয়ে ওদের ওয়েট করব। আমাদের 8:30 to 8:45 টাইম দেওয়া ছিল, এরা এসেছে 9:05। যাই হোক, এখন আমরা মিনি ভ্যানে করে যাচ্ছি। 20 মিনিটের ড্রাইভ। আমাদেরকে নিয়ে যাওয়া হবে পিয়ারে, সেখান থেকে আমাদের বোটে ট্রান্সফার করা হবে। আর আমাদের অলরেডি এই ব্যান্ডটা দিয়ে দেওয়া হয়েছে। 30 মিনিটস ড্রাইভের পর আমাদের একটা পেট্রোল পাম্পে 5 মিনিটের ব্রেক দেওয়া হলো, যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরোইনি। এখানে লোকাল শপ থেকে আমরা বিস্কিট, ওয়াটার বোতল কিনে নিলাম। খুব আওয়াজ করছে এটা। Here is our longtail boat. প্রায় 1 ঘন্টা ড্রাইভের পর আমরা পিয়ারে পৌঁছে গেছি। এখানে আমাদেরকে লংটেল বোটে ট্রান্সফার করা হবে। এখন আমরা যাব কায়াকিং করতে। লংটেল বোট আমাদের ব্যাকওয়াটার থেকে ধীরে ধীরে সমুদ্রে নিয়ে চলল। থাইল্যান্ড ঘুরতে এলে অবশ্যই একবার এই লংটেল বোট রাইডের এক্সপিরিয়েন্স নিন। সবুজ ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর দিয়ে লংটেল বোট যখন এগিয়ে ক্রমশ নীল সমুদ্রে প্রবেশ করে, তা সচক্ষে দেখা এক কথায় অভূতপূর্ব। এই সমুদ্রেরও এক আলাদাই সৌন্দর্য রয়েছে। ওপর নিচে নীল আকাশ আর জলরাশির মাঝে বড় বড় সবুজ পাহাড়। মাঝে মাঝে দেখা মেলে বিভিন্ন ধরনের নৌকার। আমরা সামনের ওই কেভটায় এখন কায়াকিং করতে ঢুকবো। এখানে আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো রেখে দিলাম, জাস্ট ফোন আর জলের বোতল নিয়ে এখন আমরা কায়াকে উঠবো। হিয়ার ইজ দ্য কায়াক। ওয়াও, এলাকাটি আওফাঙ্গা ন্যাশনাল পার্কের অন্তর্গত। চুনাপাথরের তৈরি এই গুহাগুলোতে বিভিন্ন ধরনের প্রতিকৃতির সৃষ্টি হয়েছে, যেমন টাইগার মাউথ বা কোনো এক লেডি। কোহ পানি নামক সমুদ্রে ভাসমান এক গ্রামের লোকেরা এখানে কায়াক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আমাদের গাইড এত ভালো, যিনি কায়াক চালাচ্ছেন, সুন্দর পাতাতে হার্ট শেপের কেটে আমাদের সুন্দর সুন্দর ফটো তুলে দিল। ফটোগুলো আমি অ্যাজ ক্লিপ অ্যাটাচ করে দেবো। এখন হলো ভাটার টাইম, জলের লেভেল একটু কম আছে, সেই জন্য আমরা এত ইজিলি কায়াকিংটা করতে পারলাম। যখন জোয়ার হবে তখন কেভের অনেকটা কাছ অব্দি জল ভরে যাবে, তখন কায়াকিংটা করা একটু টাফ। ও ইউ লিভ ইন পানি? কো পানি? ফ্লোটিং ফ্লোটিং ভিলেজ? Yes, for lunch. Yes. Pani village. Yes. Why is that? আমরা প্রায় 20 মিনিট মতো কায়াকিং করে ব্যাক করলাম। টিপ হিসাবে আমরা 100 হার্ট দিলাম। উনি ভীষণ জমাটিয়া ছিলেন, খুব ভালো লাগলো ওনার সাথে কায়াকিং করে। আর আমরা কায়াকে ওঠার আগে এই ফটোটা তুলেছিলাম, সেটা আমাদের ফ্রেম করে দেওয়া হলো। 200 টাকা নিল। এখন আমরা আমাদের লং বোটে ব্যাক করলাম।
আমরা এখন যাব জেমস বন্ড আইল্যান্ড। আমরা পৌঁছে গেছি জেমস বন্ড আইল্যান্ডে। পুরো মেলা লেগে আছে। কায়াকিং যেখানে করলাম সেখানে একটা কোনো ইন্ডিয়ান ছিল না, এখানে পুরো মেলা লেগে গেছে ভারতীয়দের। এই আইল্যান্ডটায় জেমস বন্ডের দ্য ম্যান উইথ গোল্ডেন গান মুভির শুটিং হয়েছিল, তারপরে এই আইল্যান্ডটা ফেমাস হয়। এই আইল্যান্ডের প্রকৃত নাম খাও ফিং কান। চুনাপাথরে ক্ষয়কার্যের ফলে এখানে বিভিন্ন সাইজের গুহার সৃষ্টি হয়েছে, কোনোটা কয়েক ফুট লম্বা, আবার কোনোটায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। জেমস বন্ড আইল্যান্ড ঘুরে এখন আমরা যাচ্ছি পানি, এখানে আমরা লাঞ্চ করবো। কোহপানি সমুদ্রের ওপর নির্মিত ভাসমান একটি গ্রাম, যার 100% জনবসতি মুসলিম। এখানে প্রায় 400টি পরিবারের বাস, বেশিরভাগই মৎস্যজীবী। সমুদ্রের নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে এখানে খাবার জল সরবরাহ করা হয়। এখানে এখন আমরা লাঞ্চ করব। তো এখানে বুফে সিস্টেম লাঞ্চ রয়েছে। তো আমাদের লাঞ্চে আছে পোলাও টাইপের কিছু, সাদা ভাত, চিংড়ি, ডাল, স্যালাড, থাই স্টাইল চিকেন কারি আর চিকেন ফ্রাই। লাঞ্চ ডান। এখন আমাদের গাইড এই পুরো ভিলেজটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। এখানে প্রচুর পার্লসের জুয়েলারি বিক্রি হয়। এইসব সিভিনিয়ার্স বিক্রি করেই এখানে এরা জীবিকা নির্বাহ করে। এছাড়াও বেশিরভাগ লোকই এখানে ফিশারম্যান। স্থানীয়দের জন্য এখানে একটি স্কুল এবং একটি মসজিদ রয়েছে। এই স্কুলে যারা শিক্ষকতা করেন তারা বোট ট্যাক্সি করে এখানে পড়াতে আসেন এবং পড়ানো শেষ হলে চলেও যান। শুধুমাত্র মসজিদের পেছনেই সামান্য পরিমাণ ল্যান্ড এরিয়া থাকায় সেটাকেই তারা কবরখানা হিসাবে ব্যবহার করে। এখন আমরা যাচ্ছি ফ্লোটিং স্টেডিয়ামের দিকে। এখানে একটি ভাসমান ফুটবল খেলার মাঠ রয়েছে, যেটি 1986 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে অনুপ্রাণিত হয়ে গ্রামের বাচ্চারা পুরনো কাঠের টুকরো এবং মাছ ধরার ভেলা দিয়ে তৈরি করেছিল। বর্তমানে পানি এফসি থাইল্যান্ডের অন্যতম একটি সফল যুব ফুটবল দল। পর্যটকদের দেখানোর জন্য এখনো এখানে একটি প্রাচীন বাড়ি সংরক্ষিত রয়েছে। তো এখানে 1 ঘন্টা কাটানোর পর আমরা এখন আমাদের লংটেল বোটে ব্যাক করব। যাওয়ার আগে এখানকার বোটম্যানদের জন্য পার হেড 20 বাট করে দিতে হলো ডোনেশন। আমাদের লংটেল বোট রাইড শেষ। এবার আমরা এখানে লাইফ জ্যাকেটগুলো রিটার্ন দেবো। আমাদের আবার বাসে ট্রান্সফার করা হলো। এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট ওয়াট সুয়ান খুয়া। আমি একটা মিস্টেক করেছিলাম, যেহেতু এটা টেম্পল, শোল্ডার আর নিজ কভার রাখতে হতো। আমার শোল্ডার তো কভার ছিল, বাট নিজ কভার ছিল না। তো আমাকে মন্দিরের এন্ট্রি পয়েন্টে 20 বাট দিয়ে এই রেড সারাউন্ডটা নিতে হলো। এখানকার প্রধান আকর্ষণ হলো প্রায় 15 মিটার লম্বা একটি শায়িত বুদ্ধ মূর্তি। এখানে প্রচুর মাঙ্কিস রয়েছে। এই গুহার আশেপাশে প্রচুর বাদর থাকায় এটি মাঙ্কি কেভ নামেও পরিচিত।
Don't write anything on the rocks, please. See, এখানেও ইন্ডিয়ানসদের দেওয়াল লেখা আছে। এখানে একটা খুব সুন্দর জিনিস নোটিস করলাম, এই যে পুরো এরিয়াটাতে খুব কম ইন্ডিয়ান রয়েছে, মানে নেই বললেই চলে। তো যারা বাকি যারা আছে তারা বেশিরভাগই বিদেশি, তারা এত আস্তে শান্তভাবে কথা বলে যে পুরো গুহাটার যে শান্ত ভাবটা ছিল, কামনেসটা পুরো মেনটেন থাকছে, কোনো চেঁচামেচি নেই, শোরগোল নেই। জায়গাটা এতটাই শান্ত যে গুহার ভেতরে যে পায়রাগুলো আছে তাদের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে, এতগুলো মানুষ চলাচল করছে। তারপরেও আমি একটা জিনিস ভুল বলেছিলাম, সারাউন্ডটা যে দেওয়া হয়েছিল নি কভার করার জন্য, ওটা 20 ভাটে কিনে নিতে হতো না, ওটা ভাড়া পাওয়া যাচ্ছিল। এখান থেকে প্রায় 30 মিনিটের ড্রাইভ করে আমরা পৌঁছাবো ওয়াটারফল। এই হলো আমাদের ঘোলা পানির ওয়াটারফল উইথ নো ওয়াটার। তো এখানে ন্যাচারালি ওয়াটার স্টোরড হচ্ছে। ওয়াটারফল তো ডিসঅ্যাপয়েন্ট করে দিল, যাই হোক আমার আজকের ট্রিপ এখানেই শেষ হলো। এখন আমরা ভ্যানে করে যে যার হোটেলে ব্যাক করবো। রাত 8:15 বাজে, আমরা বেরিয়েছি এখন ডিনার করতে। আমরা আজকে ডিনার করব হলো মিনি পাঞ্জাব রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার দিয়েছি একটা স্টিমড রাইস, একটা স্টির ফ্রাইড চিকেন উইথ গার্লিক অ্যান্ড পেপার সস, আর স্টার্টারে অর্ডার করেছি স্প্রিং রোল উইথ শ্রিম্প। আমাদের সাথে এই রেস্টুরেন্টে জাস্ট একটা স্ক্যাম হতে হতে আমরা বাঁচলাম। এটার ব্যাপারে আমি আগে শুনেছিলাম, কিন্তু আমাদের সাথে যে হবে এক্সপেক্ট করিনি। আমাদের যখন বিল দেওয়া হলো তখন সেখানে দেখলাম আইটেমের প্রাইস বেশি লেখা হয়েছে। আমার কাছে যেহেতু রেকর্ডেড ভিডিও ছিল, আমি চেক করলাম, দেখলাম হ্যাঁ সত্যি বেশি লেখা হয়েছে। দেন আমরা ওদেরকে বললাম যে এটা চার্জ বেশি লেখা হয়েছে, তো ওরা সরি বলে চেঞ্জ করে দিল। কিন্তু কেউ যদি এটা নোটিস না করে তাহলে ওরা কিন্তু বেশি চার্জ কাস্টমারের থেকে নেবে। তাই থাইল্যান্ডে এসে যখনই আপনারা ফুড অর্ডার করবেন, মেনু কার্ডে ফুডের পাশে যে প্রাইসটা লেখা আছে সেটা অবশ্যই মনে রাখবেন। গত 2 দিন ধরে আমরা আমাদের হোটেলের প্রায় কাছেই একটা খুব সুন্দর আইসক্রিম শপ পেয়েছি, যেখান থেকে আমরা ডেইলি প্রায় আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম শপটা হলো এখানকার একটা ফেমাস রেস্টুরেন্ট রয়েছে এপিরম, তার উল্টো দিকে ছোট্ট একটা শপ। এখানে মোটামুটি 10 রকমের ফ্লেভার্স রয়েছে। প্রাইস হলো 1 স্কুপের জন্য 79 ভাট, 2 স্কুপের জন্য 99 ভাট। এই দোকানটায় হ্যান্ডমেড আইসক্রিম বিক্রি হয়, তো আমাদের এখনো অব্দি 4টে ফ্লেভার ট্রাই করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো আমাদের অল অ্যাক্টিভিটি ডান। এখন আমরা হোটেলে ব্যাক করছি। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।